বাংলা একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। আর এই ঠেলার নাম বাবাজি এটা এখন ডক্টর ইউনূস বুঝতে পারছেন। ডক্টর ইউনূসের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন তিনি বুঝতে পারছেন যে দিল্লি কি ঠেলা দিয়েছে, আর এই ঠেলার নাম বাবাজি। স্থলপথ দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে ভারত। যে স্থলপথ দিয়ে আর বাংলাদেশি পণ্য ভারতে আমদানি করতে পারবে না। বাংলাদেশি পণ্য স্থলপথ দিয়ে বন্ধ করে দিয়েছে ভারত। তাই এবার আলোচনায় বসতে চাই দিল্লির সঙ্গে ঢাকা। শেখ বসিরউদ্দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা রবিবার তিনি বলেন যে যদি কোনো সমস্যা দেখা দেয় দুপক্ষ আলোচনা করব, তা মেটানোর চেষ্টা করব। মানে এইসব পণ্য আমদানি বন্ধ না করে দুজন যদি আলোচনার দিয়ে সমাধান করা যায়, অর্থাৎ দিল্লির সঙ্গে ঢাকা এখন আলোচনায় বসতে চাই। শেখ বসিরউদ্দিন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা কথা বলছেন। আমরা জানি যে ভারতের বাণিজ্য মন্ত্রক শনিবার একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে এদেশের অর্থাৎ ভারতের কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে ঢুকবে না। কেবল মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে স্থলপথে এই পণ্য ভারতে ঢুকতে পারবে, জলপথে এই পণ্য ঢুকতে পারবে। অর্থাৎ বাণিজ্য মন্ত্রক যেটা শনিবার বিবৃতি দিয়ে জানিয়েছে যে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের কোনো রেডিমেড পোশাক ঢুকবে না, কেবল মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে এই পণ্য ঢুকতে পারবে। আরও কি ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড জাতীয় প্রক্রিয়া জাতীয় খাবার যেমন কেক, চিপস, তারপরে তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য, কাঠের আসবাবপত্র, অসম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনো স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। বুঝতে পারছেন যে কতগুলো পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে মানে আর ঢুকতে পারবে না, স্থলপথে ঢুকতে পারবে না। প্লাস্টিক পণ্য, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাবার, তুলো, সুতো, এই সমস্ত পণ্য অসম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনো বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি দিয়েও পণ্য ঢুকতে দেওয়া হবে না। আর এর ফলে এই স্থলবন্দর দিয়ে ঢুকতে না দেওয়ার ফলে, বাংলাদেশের পণ্য ভারতে ঢুকতে না দেওয়ার ফলে, এর ফলে যেটা বাংলাদেশের একটা হিউজ পরিমাণ অর্থ কিন্তু লোকসান হবে। কেন লোকসান হবে? কারণ জলপথ দিয়ে এই সমস্ত পণ্য আমদানি করতে গেলে তার খরচ অনেকাংশে বেড়ে যাবে। যদি বাংলাদেশ তার পণ্য ভারতের স্থলবন্দর ব্যবহার করতে না পারে, স্থলপথ ব্যবহার করতে না পারে, যদি জলপথ দিয়ে আনতে যায় ভারতের, যেটা মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে ভারতে পণ্য ঢুকতে পারবে, জলপথ বন্ধ করা হচ্ছে না। কিন্তু এই জলপথ দিয়ে আনতে গেলে বাংলাদেশ যদি মনে করে যে জলপথ দিয়ে পাঠাবো এই সমস্ত পণ্য, তার খরচ অনেকাংশে বেড়ে যাবে। এবং যে পণ্যগুলো বাংলাদেশ স্থলবন্দর ব্যবহার করে এতদিন আমদানি করত, তার যদি একটা হিসেব করি কত হাজার কোটি টাকা, যেটা জানা যাচ্ছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের GTRI পরিসংখ্যান বলছে ভারতীয় মুদ্রায় এই সমস্ত পণ্যের
বার্ষিক আমদানির মোট মূল্য 6,500 কোটি টাকারও বেশি। ভারতীয় মুদ্রায় এই সমস্ত পণ্য, যে পণ্য আমদানি করত বাংলাদেশ, মানে ভারতের স্থলপথ ব্যবহার করে, তার মূল্য 6,500 কোটি টাকারও বেশি। যদিও মাছ, এলপিজি, ভোজ্য তেল, চুনাপাথরের ক্ষেত্রে অবশ্য স্থলপথে বাণিজ্যে কোনো বিধিনিষেধ আরোপ করেনি ভারত কোনো বিধিনিষেধ আরোপ করেনি। তাছাড়া ভারতের মাধ্যমে নেপাল বা ভুটানে বাংলাদেশের যে পণ্য যায়, মানে ভারতের স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপাল বা ভুটানে বাংলাদেশের যে পণ্য যায়, তার ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ থাকছে না, এটাও কিন্তু ভারত সরকার জানিয়ে দিয়েছে। ভারত সরকারের নির্দেশিকা মেনে এখন থেকে পোশাক, তেল, ফল বা সুতো এদেশে রপ্তানি করতে হলে বাংলাদেশের একমাত্র ভরসা করতে হবে এখন জলপথ দিয়েই এগুলোকে ভারতে আমদানি করতে হবে। এর ফলে অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ, এটা বলাই বাহুল্য। আর এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন তিনি মানে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান। যেসব বন্ধ করছেন কেন, আলোচনার টেবিলে আমরা মিটিয়ে নিতে পারি, আগে খেয়াল ছিল না। ডক্টর ইউনূস যখন চীনে গিয়ে বললেন যে ভারতের 7 সিস্টার্সের সঙ্গে যোগাযোগের যে সমুদ্র পথ দিয়ে যোগাযোগের মাধ্যমের একমাত্র গার্জিয়ান, দাদা নাকি বাংলাদেশ, সমুদ্রপথ দিয়ে মানে ভারতের 7 সিস্টারের সঙ্গে ভারতের যোগাযোগের যে সমুদ্র পথের যোগাযোগের জন্য যে রুট দরকার, তার নাকি গার্জিয়ান একমাত্র বাংলাদেশ, ডক্টর ইউনূস, তার একমাত্র দাদা। এইসব কথাগুলো বলার সময় মনে থাকে না? কখনো কেউ বলেন 7 সিস্টার দখল করে নেব, আপনার ডক্টর ইউনূসের যে বিডিআর কমিশনের প্রধান 3 সিস্টার দখল করে নেওয়া, ফজলুর রহমান, মনে থাকে না তখন? কেউ বলেন কোনো প্রাক্তন সেনা অফিসার বলেন 70-80 বছর বয়সের মানুষ যে কলকাতা দখল করে নেব আমরা, তখন মনে থাকে না? ক্ষমতা বুঝে, নিজেদের সীমাবদ্ধতা বুঝে সংযত আচরণ করলে তো এগুলো হতো না। এখনো তো অনেক কিছু বাকি আছে, এখানেই তো শেষ নয়। একের পর এক উচিত শিক্ষা পাবেন, এবং ঠেলায় না পড়লে বিড়াল কিন্তু গাছে ওঠে না। কি ঠেলায় পড়বেন একে একে বুঝতে পারবেন। ভারতের সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ করে ভারত যখন ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলো, ট্রান্সশিপমেন্ট মানে সুবিধা, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো, বাংলাদেশ আবার কি করলো? মানে বাংলাদেশ তো এখন পাকিস্তানের বন্ধু, পাকিস্তানের সাথে খুব ঘনিষ্ঠতা। বাংলাদেশ ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল ঢাকা। মানে ভারত থেকে যে স্থলপথে সুতো আমদানি হতো বাংলাদেশে, সেটা ঢাকা বন্ধ করে দিল। ভারত তো সব কিছু নজর রেখেছে। আপনারা চীনের সঙ্গে ঘনিষ্ঠ হবেন, ভারত থেকে সুতো স্থলপথে আমদানি বন্ধ করে দিলেন। তো বাংলাদেশে তো অনেকেই বলেন, স্লোগান দেন, দিল্লি না ঢাকা, ভারতের পণ্য বয়কট করতে হবে। এখন কোথায় তারা? এখন কি বুঝতে পারছেন যে দিল্লির সঙ্গে টক্কর দিতে গেলে তার সহ্য করার ক্ষমতা আছে কিনা ঢাকার? ডক্টর ইউনূস আপনার আছে? বাংলাদেশ এই মুহূর্তে যে সরকার চলছে, আমরা বাংলাদেশের জনগণের বিরোধী নই, বাংলাদেশের জনগণের কোনো অসুবিধা আমরা চাই না, কিন্তু এই যে সরকার চলছে, অসাংবিধানিক, অবৈধ, দখলদার একটি সরকার চলছে, জঙ্গিদের মদতদাতা এবং জঙ্গিদের সমর্থনে এই সরকার। নিজেদের ক্ষমতা বুঝে, নিজেদের সীমাবদ্ধতা বুঝে যদি সংযত আচরণ করতেন ডক্টর ইউনূস, তাহলে ভারত কিন্তু এই ধরনের হয়তো নিষেধাজ্ঞা বা বন্ধ স্থলপথ
বন্ধ করে দেওয়া, এগুলো কিন্তু ভারত হয়তো করতো না। কিন্তু আপনারা সীমা অতিক্রম করে গিয়েছেন। একের পর এক দিল্লি না ঢাকা স্লোগান, তো তারা এখন ভালোই তো, আপনারা ঢাকা নিয়ে থাকুন, দিল্লির সঙ্গে আবার কি দরকার আপনাদের এত সম্পর্ক? নিজেদের ক্ষমতা, নিজেদের যে সীমাবদ্ধতা সেটা বুঝুন। ঔদ্ধত্য প্রকাশের একটা সীমা আছে, এখনো অনেক কিছু বাকি আছে, অনেক সিদ্ধান্ত অপেক্ষা করছে। এমন শিক্ষা পাবেন না যে মেরুদণ্ড সোজা করেও দাঁড়াতে পারবেন না ডক্টর ইউনূস। কিন্তু এই আপনার জন্য ডক্টর ইউনূস এবং আপনার অন্তর্বর্তীকালীন এই সরকারের জন্য বাংলাদেশের সাধারণ মানুষকেও একটু কষ্ট ভোগ করতে হবে, কিছু করার নেই। কিন্তু ডক্টর ইউনূসের জন্য তো শিক্ষা দরকার। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।